সন্দেশখালীতে ইডির অভিযান ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘটনা ঘটেছে, যে তাণ্ডব চলেছে, যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ইডির আধিকারিকরা থেকে শুরু করে সংবাদ মাধ্যম কেউই রেহাই পায়নি। শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডির আধিকারিকরা যায় সেই সময় এই ঘটনা ঘটে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, প্রায় 8 ঘন্টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত পুলিশের কোনো পদক্ষেপ নয়। ইডির আধিকারিক, সংবাদ মাধ্যম, সিআরপিএফ এর সামনে এতটা বেপরোয়া দুষ্কৃতীরা কোথা থেকে পায় তারা এত সাহস যে সংবাদ মাধ্যম ইডির আধিকারিকদের পর্যন্ত আক্রমণ, তাদের উপর তাদেরকে আক্রান্ত হতে হয়? দেখো, গোটা ঘটনা নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। যারা প্রাক্তন পুলিশ কর্তা বা যারা বর্তমানে পুলিশে রয়েছেন বা যারা কেন্দ্রীয় বাহিনীর অফিসার ছিলেন, তারা বেশ কিছু প্রশ্ন তুলছেন যে এই যে গোটা ঘটনাটা ঘটেছে, আসলে এই গোটা ঘটনাটা এই গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে বিভিন্ন যে ঘটনা ঘটে আসছে তার একটা চরম প্রতিচ্ছবি। কেন এটা বলছেন তারা শুধু এটা, আরও একটা জিনিস বলছেন যে এই ঘটনাটার পেছনে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। কেন বলছেন? তাদের যেটা মূল প্রশ্ন যে এরকম একটা ঘটনা যেখানে ইডির অফিসাররা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তল্লাশি অভিযানে গেলেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা প্রত্যেকে সশস্ত্র অবস্থায় ছিলেন এবং সশস্ত্র অবস্থায় সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর তৃণমূল আশ্রিত বা শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের হামলা হলো। এখন ইউনিফর্মে থাকা, সশস্ত্র অবস্থায় থাকা এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনে ইডির অফিসারদের ওপর হামলা চালানোর সাহস এই যে দুষ্কৃতী দল করলো, তারা কোথা থেকে পেল? অনেকে মনে করছেন যে এর পেছনে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে যে এই যদি হামলাটা চালানো যায় সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা যদি গুলি চালাতে শুরু করেন, কারণ ইডির অফিসারদের প্রোটেক্ট করা তাদের কাজ, এবং সেই প্রোটেকশনের জন্য তারা যদি অস্ত্র হাতে তুলে নেন এবং সেক্ষেত্রে একটা বড়সড় ঘটনা ঘটে যাবে এবং যে ঘটনাটাকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা লোটা যেতে পারে, এরকমটাও হয়তো যারা এই ঘটনার পেছনে রয়েছেন তাদের মনে থাকতে পারে, এরকমটা অনেকে সন্দেহ প্রকাশ করছেন। তার কারণটা কি? তার কারণ ইউনিফর্মে থাকা, সশস্ত্র অবস্থায় থাকা এই দুষ্কৃতীরা তাদের সামনে গিয়ে ইডি অফিসারদের ওপর হামলা চালানোর সাহসটা কোত্থেকে পেল? এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে। দ্বিতীয় প্রশ্ন কি উঠছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বা অফিসারদের ভূমিকা নিয়েও একটা প্রশ্ন তারা তুলছেন যে এখানে যেভাবে রেকি করে যাওয়া উচিত ছিল, এই এলাকায় গেলে এই ধরনের ঘটনা ঘটতে পারে কি পারে না, সেই ব্যাপারে কি যথেষ্ট পরিকল্পনা করে এগিয়েছিলেন ইডির অফিসাররা কিংবা কেন্দ্রীয় বাহিনীর যে সমস্ত অফিসাররা এই অপারেশনের দায়িত্বে ছিলেন তারা? এর পাশাপাশি 3 নম্বর প্রশ্ন যেটা উঠছে, যেটা আরও মারাত্মক একটা প্রশ্ন, যে এই ঘটনাটার কারণ কি? এটা কি শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এই গত কয়েক বছর ধরে চলে আসা বিভিন্ন ঘটনার এটা একটা চরম প্রতিচ্ছবি? অনেকে বলছেন সেটাই, যে ইউনিফর্মের ওপর এই দুষ্কৃতীদের, বিশেষত শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ভয়টা চলে গেছে। ইউনিফর্মের ওপর তাদের ভয় নেই। রাজ্য পুলিশের ওপর, কলকাতা পুলিশের ওপর একাধিক ঘটনা, গত কয়েক বছরে হামলার ঘটনা ঘটেছে যেখানে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের কর্মীদের এই ধরনের দুষ্কৃতী হামলার শিকার হতে হয়েছে এবং সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ উঠেছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কিন্তু প্রশ্নটা হলো, ঘটনা তো আটকানো যায়নি, কিন্তু ঘটনা ঘটার পরে কি যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল? দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়েছিল যাতে এই ধরনের ঘটনা ঘটাতে ইউনিফর্ম পরিহিত পুলিশ অফিসার বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর হামলা চালাতে কেউ সাহস না করেন? সেই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা কি রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে করা হয়েছিল? অভিযোগ উঠছে যে না, দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অভিযুক্তদের হয়নি। এখন প্রশ্ন উঠছে, শাসক দল আশ্রিত দুষ্কৃতী বলেই কি তারা ছাড়া পেয়ে গেছে? এবং শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা এই জায়গা থেকেই একটা সাহস পেয়েছে যে তারা যা খুশি তাই করতে পারে, যেখানে খুশি হামলা চালাতে পারে, তাদের কেউ কিচ্ছু করতে পারবে না? তাহলে এর দায় দায়িত্ব তো রাজ্য পুলিশ প্রশাসনের ওপরই বর্তায় যে কেন তারা এর আগে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলোর ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেননি। কারণ অভিযোগটা এরকমই উঠছে। এরপরে চতুর্থ প্রশ্ন যেটা আমি আসব, সেটা হচ্ছে যে এই রেশন দুর্নীতির তদন্তে সেখানে কি শুরু থেকে পুলিশ যতটা সক্রিয় হওয়া উচিত ছিল ততটা সক্রিয়, নাকি রাজ্য পুলিশ প্রশাসনের শুরু থেকেই একটা ঢিলেঢালা মনোভাব রয়েছে? অভিযোগ উঠছে যেটা, যে হ্যাঁ, রাজ্য পুলিশ প্রশাসন প্রথম থেকে সক্রিয় নয়। তার কারণ কলকাতা পুলিশের রেশন দুর্নীতি নিয়ে এফআইআর হয়েছিল, রাজ্য পুলিশের নদিয়া জেলায়
এই রেশন দুর্নীতি নিয়ে এফআইআর হয়েছিল, 2018 সালে, 19 সালে, 20 সালে এই সমস্ত অভিযোগগুলো দায়ের হয়েছিল, কিন্তু সেখানে সেরকমভাবে তদন্ত এগোয়নি, অভিযুক্তদের সেইভাবে ব্যবস্থাও নেওয়া হয়নি বলে অভিযোগ। কারণটা কি? কারণ হচ্ছে ইডি এই ঘটনারই তদন্তভার হাতে তুলে নিয়ে যে বাকিবুর রহমানকে গ্রেপ্তার করেছে, সেই বাকিবুর রহমানেরই চালকল থেকে পাচার হওয়া জিনিসপত্র কিন্তু রাজ্য পুলিশ উদ্ধার করেছিল। তারপরেও তারা বাকিবুর রহমান অবধি তদন্ত পৌঁছে নিয়ে যেতে পারেননি। তার কারণ কি? বাকিবুর রহমান, এই প্রশ্ন উঠছে যে তার কারণ কি এটাই যে বাকিবুর রহমান তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ছিলেন এবং ইডি সেই তদন্তে নেমে বাকিবুর রহমানকে গ্রেপ্তার করেছে। তৎকালীন খাদ্যমন্ত্রী এবং এখনও বনমন্ত্রী, তিনি জেলে আছেন গ্রেপ্তার হয়ে, তাও বনমন্ত্রীও আছেন, সেই তাদের দুজনকে ইডি গ্রেপ্তার করেছে। তাহলে রাজ্য পুলিশ তখন পৌঁছাতে পারেনি কেন তাদের কাছে? তাহলে কি রাজ্য পুলিশ প্রশাসন এই রেশন দুর্নীতির তদন্তে, যেখানে লক্ষ লক্ষ সাধারণ মানুষ প্রতারিত হয়েছেন, বঞ্চনার শিকার হয়েছেন, সেই তদন্ত নিয়ে যথেষ্ট সিরিয়াস ছিল না? তাদের ঢিলেঢালা মনোভাব তখনও দেখা গেছে বলে অভিযোগ উঠছে। ফলে স্বাভাবিকভাবেই রাজ্য পুলিশ প্রশাসনের সার্বিক ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠে যাচ্ছে, যা নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলার এই মুহূর্তে অবস্থা কি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার সব শেষে আসি তোমার কাছে আমি সংবাদ মাধ্যমের ওপর হামলা নিয়ে। কেন সংবাদ মাধ্যমের ওপর হামলা? সংবাদ মাধ্যমের ওপর হামলা কেন? তাতে অনেকেই যেটা বলছেন যে সংবাদ মাধ্যমের ওপর হামলা একটাই কারণে, যাতে ছবি না ওঠে। কারণ এই ছবি উঠলে পরে দেখা যাবে যে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা কীভাবে ইডি অফিসারদের ওপর হামলা চালাচ্ছে। ফলে সাংবাদিকদের মারধর করো, তাদের ক্যামেরা ভেঙে দাও, ছবি উঠতে দেওয়া যাবে না। একবারে নির্বাচনের সময় থেকে এখন পর্যন্ত বিভিন্ন ঘটনায় সাংবাদিকদের ওপর যেভাবে হামলা হয়েছে, যে কারণে হামলা হয়েছে, এক্ষেত্রেও ব্যতিক্রম নয়। সাংবাদিকদের সব টার্গেট হিসেবে বেছে নাও, কোথায় কি হচ্ছে, কোথায় দুষ্কৃতীরা কী করছে, সেই ছবি চোখের সামনে আসতে না দাও, তার জন্যে সাংবাদিকদের ওপর অ্যাটাক, তাদের ক্যামেরা ভেঙে দেওয়া, এই ঘটনা একের পর এক ঘটছে। এবং আমি তোমাকে আরও একটা জিনিস, যে প্রশ্নটা ইতিমধ্যেই তুলতে শুরু করেছেন ইডির অফিসাররা, যে শেখ শাহজাহান এই দাপুটে তৃণমূল নেতার ঘরে কী ছিল, যে যেই মুহূর্তে তার বাড়ি ইডি অফিসাররা গিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হলো, সঙ্গে সঙ্গে তৃণমূল আশ্রিত, শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা এই ইডি অফিসারদের ওপর হামলা চালালেন, সংবাদ মাধ্যমের ওপর হামলা চালালেন, কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা চালালেন। কারণটা কি? শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি হলে তাহলে কি আজকে বড়সড় কিছু পাওয়ার একটা সম্ভাবনা ছিল? এবং সেই যাতে শেখ শাহজাহানের বাড়িতে এমন কিছু কি লুকিয়ে রাখার ছিল বা এমন কিছু লুকিয়ে রাখা রয়েছে যেটাকে আড়াল করতেই এই হামলাটা পরিকল্পিতভাবে চালানো হলো, এই প্রশ্ন উঠছে। ফলে এখন সার্বিকভাবে যে প্রশ্নটা উঠছে যে এই যে ঘটনাটা ঘটলো, এর দায় কে নেবে? রাজ্য পুলিশ প্রশাসন কি এর দায় এড়াতে পারে? একদমই অতনু, তুমি বলছো রাজ্য পুলিশ প্রশাসন কি এর দায় এড়াতে পারে? এই প্রশ্ন উঠছে কারণ 8 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত এই ঘটনায় সন্দেশখালীতে শেখ শাহজাহান তৃণমূল নেতা, তার বাড়িতে ইডির অভিযান চলাকালীন ইডির ওপর হামলা, কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা, সংবাদ মাধ্যমের ওপর হামলার ঘটনায় প্রায় 8 ঘন্টা হয়ে গেল, পুলিশের কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত চোখে পড়েনি, এখনো পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।